সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের নেতাকর্মীর ঢল। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দাবি। নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি সংগঠিত হওয়ার শঙ্কা বিএনপির। ভোট নিয়ে অনিশ্চয়তা নেই বললেন প্রেস সচিব। সুরক্ষা উন্নয়ন সহায়তার জন্য ঢাকায় মানবাধিকার মিশন বলছে অন্তর্বর্তী সরকার। দেশে ইমেজ সংকটের আশঙ্কা বিশ্লেষকদের। এবং গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 283। সংঘর্ষে নিহতের মরদেহ প্রয়োজনে উত্তোলন করে ময়নাতদন্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ চলছে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে। কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মউত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়া দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এতক্ষণ বক্তব্য রাখছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ছিলাম সেই সমাবেশে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। নির্বাচনে দেরি হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অভ্যুত্থানের প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি বলেন, যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোন বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোন সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সূচি অনুযায়ী দেশে ভোট অনুষ্ঠিত হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন যে সেখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে কমিশন ও সব রাজনৈতিক দল কথা বলছে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য।
যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে। ন্যাশনাল মানে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে, আপনার বুঝতে হবে যে কথা কিন্তু সবাই বলছেন। দেশ থেকে স্বৈর মাফিয়া আর পরিবারতন্ত্রকে বিতাড়িত করতে হবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এদেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। কক্সবাজারে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এই কথা বলেন তিনি। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই। মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর সই করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়, যার লক্ষ্য হবে দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দেয়া। এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, মিশন চালু হলে সরকারি বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ সহায়তা দেয়া সহজ হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে বাংলাদেশকে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালু হলে ইমেজ সংকোচে পড়বে বাংলাদেশ। একে নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। মানবাধিকার রক্ষায় নিজের দেশের মানুষের উপর আস্থা রক্ষার পরামর্শ দেন তিনি। এমন উদ্যোগকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন সাধারণ মানুষ। বিস্তারিত রেজা খানের প্রতিবেদনে। অবশেষে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু হতে যাচ্ছে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সমঝোতা স্মারকে সই করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মিশনটি সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহযোগিতা করা যায়। পাশাপাশি এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। যদিও মিশনের কার্যক্রম নিয়ে আগাম সন্দেহ পোষণ করেছেন সাধারণ মানুষ। জাতিসংঘের যে রোল প্লেটা করার কথা তারা তো কোথাও করতে পারতেছে না। আমার দেশে আসা মানে এটা একটা দুর্বিসন্ধি কোনো একটা কার্যক্রমের অংশ। আমরা এটাকে কখনোই সাপোর্ট করতে পারি না। ফিলিস্তিনের যে কত কিছু হইল, জাতিসংঘ কিন্তু কোনো হেল্প করে না। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় ব্যর্থ জাতিসংঘকে এদেশে মিশন চালু করলে কোনো লাভ হবে না বলেও মত দেন তারা। মিডল ইস্ট এবং আমরা যদি তাকাই যে রাশিয়া এবং ইউক্রেন, ওটাও কিছু করতে পারে না। জাতিসংঘ আমেরিকা নিয়ন্ত্রিত, জাতিসংঘ অলরেডি ইসরায়েলের সমর্থন করে। একই মত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, গাজা, ইউক্রেন, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সহ কোথাও মানবাধিকার রক্ষার নজির নেই সংস্থাটির। জাতিসংঘের মাধ্যমে বড় আকারে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয়েছে সেই দৃষ্টান্ত নাই। মানে আমি এখন গাজার কথা বললে তো আরো স্পষ্ট, যেখানে একটা জেনোসাইড হচ্ছে সেখানেই সে কিছু করতে পারছে না। বাইরের কোনো কাঠামো এনে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। আমি যখন এই ধরনের অফিস করি আমি কিন্তু ইমেজ সংকটে পড়ি, কারণ আমি এখন রীতিমতো গাজা ইত্যাদির সমান বিশেষ করো তো যারা ইনভেস্টার তারা ভাববে বাহ ওখানে হিউম্যান রাইটস নিশ্চয়ই ঝামেলা আছে। আমার মূলে যেটা হবে যে আমি এমন কিছু করা হবে না যে আমি নিজেই আমার পায়ে গুলি মারছি, মানে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে হলে জনগণের উপর আস্থা রাখার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। বাংলাদেশের হিউম্যান রাইটস বাংলাদেশের জনগণ ছাড়া সম্ভব না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজন হলে গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের মরদেহ ও কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। এদিকে গোপালগঞ্জে রাত ৮টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে ২৮৩ জন। মাসুদ পারভেজের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহর ডেস্ক রিপোর্টে।
গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় 5 জন নিহত হয়। তাদের সবাইকে ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে আইন লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করছেন অনেকে। বিষয়টি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, মরদেহগুলো স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। এদিকে গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। এক আদেশে জেলা প্রশাসন এ তথ্য জানায়। কারফিউ শিথিল হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। রাস্তাঘাটে স্বাভাবিক হয়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। লোকজন ঢুকিছে শহরে, কেনাবেচি করতেছে, এতে আমরা ঠিক আছে লস কিছুটা পোষায় নিতে পারবো। 2 দিন খুলতে পারি নাই, আজকে একটু খুলছি, যদি একটু বেচতে পারি তাহলে একটু কম লস হবে। টুকটাক কাস্টমার আইতাছে, এই কয়েকদিন বন্ধ ছিল, দোকান খুলতে পারি নাই ঝামেলার কারণে। সহিংসতায় জড়িতদের ধরতে জেলায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। 3 মামলায় আসামি করা হয়েছে 2500 জনেরও বেশি, গ্রেফতার করা হয়েছে 250 শতাধিক। অপরাধীদেরকে আমরা বোঝার চেষ্টা করছি। আসলে আটকগুলো থানা ভিত্তিক হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। আজ ভয়াল 19শে জুলাই। গেল বছর গণ অভ্যুত্থানে শুধু এই দিনে নিহত হন 148 জন। এর মধ্যে 54 জনকে মাথায় বা গলায় গুলি করা হয়েছিল। অধিকাংশেরই বয়স 40 বছরের মধ্যে। হতাহতদের মাত্রা এত বেশি ছিল যে সেদিন ঢাকার অনেক হাসপাতালে গজ ব্যান্ডেজও ফুরিয়ে যায়। যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানী। পরবর্তীতে ব্লাডশেড ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ITGP এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট TGI। তারা হাসিনা সরকার পতনের কয়েকদিন পর থেকে প্রমাণ সংগ্রহ করতে মাঠে নামে এবং পরিবারগুলো ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয়। প্রতিবেদনে উঠে আসে যাত্রাবাড়িতে পুলিশ 19 জুলাই বিপুল সংখ্যক তরুণ আন্দোলনকারীদের ঠান্ডা মাথায় হত্যা করে। বৈষম্য বিরোধী আন্দোলনে 17 জুলাই দিবাগত রাত থেকে টানা 13 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। আন্দোলন দমাতে সরকারের এমন কর্মকাণ্ডকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন প্রযুক্তিবিদরা। এতে আইটি খাতে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানান বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির। জুলাই আন্দোলন ইন্টারনেট বন্ধ নিয়ে সুরাইয়া মুন্নির 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম পর্ব। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। একদিকে ছাত্র জনতার উপরে পুলিশের বুলেট, অন্যদিকে সরকারের কূটকৌশল, যার অন্যতম পেরেক ছিল ইন্টারনেট বন্ধ করা। মহাখালীর ডাটা সেন্টার পরিদর্শনের লোক দেখানোর নাটকও ছিল হাস্যকর। যে এলাকাতে বেশি প্রয়োজন তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প। 2024-এর 17 জুলাই দিবাগত রাতে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সেবা, যা চলে টানা 13 দিন। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকে 8 আর সামাজিক যোগাযোগ মাধ্যম 15 দিন। এতে অন্য সবার মতো দুর্ভোগের সীমা ছিল না শিক্ষার্থীদের। তারা আসলে সুস্থ আছে কিনা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল। আমরা জানতে পারছিলাম না কি হচ্ছে। আমি কয়েকদিন দেখতে পারছিলাম না যে কি ঘটছে ওই সময়টাতে। ইন্টারনেট বন্ধে স্থবিরতা নেমে আসে তথ্য প্রযুক্তি খাতে। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ, ফ্রিল্যান্সারদের কাজ থমকে যাওয়া, বিদ্যুৎ গ্যাস সহ সেবা খাতে বিড়ম্বনা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যাহত সহ পোশাক শিল্পে ব্যাপক ক্ষতি হয়। চ্যালেঞ্জে পড়ে আন্দোলনও। ডিরেক্টলি কল দিয়ে বা তাদের মেসেজের মাধ্যমে আমাদের জানতে হয়েছিল। যেগুলো আমাদের ইমিডিয়েটলি জানার প্রয়োজন ছিল এগুলো পেতে অসুবিধা হয়েছে। প্রযুক্তিবিদ আলমাস কবির বলেন, ইন্টারনেট বন্ধ করে দেয়ায় গভীর সংকটে পড়ে দেশের অর্থনীতি। শুধু ই-কমার্স খাতেই ক্ষতির পরিমাণ 1750 কোটি টাকা। সফটওয়্যার রপ্তানিতে এর পরিমাণ 500 কোটি।
সব মিলিয়ে ক্ষতি 14,395 কোটি টাকা। এটা বলার মানে কোনো ভাষা নাই যে এই মানে এটা একটা আমি বলবো যে একটা স্টুপিডিটি হয়েছে যে তারা মনে করেছিল যে এইটা বন্ধ করে আন্দোলন দমাতে পারবে, সেটা দমাতে তো পারেইনি, বরং এরকম একটা ইন্ডাস্ট্রিকে একটা বিশাল সংকটের মুখে ফেলে দিয়েছে। শুধুমাত্র যদি আমি আমার বিপিও ইন্ডাস্ট্রি বলি, সেখানেই শুধুমাত্র মিনিমাম $300 মিলিয়ন মানে ক্ষতি হয়েছে মিনিমাম, মানে এটা হয়তো আরো বেশি, এটা হয়তো 500-600 মিলিয়নও হতে পারে। আর যদি আমি ডিজিটাল কমার্স বা ই কমার্স ধরি তাহলে তো এটা আমার মনে হয় প্রায় মানে অলমোস্ট 1 বিলিয়নের কাছাকাছি হবে। জীবিকা টিকিয়ে রাখতে অনেক ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠান চোখ ফেরায় ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে। অনেক কোম্পানি তাদের টিম নিয়ে 20 জন, 25 জন, 30 জনের টিম নিয়ে কেউ নেপালে গেছে, কেউ ব্যাংককে গেছে, কেউ ইন্ডিয়াতেও গেছে, এরকম সেখানে গিয়ে এয়ারপোর্টে বসে তারা কাজ শুরু করে দিয়েছে, মানে নামার সাথে সাথে, বিকজ কাজগুলো এত ক্রিটিক্যাল ছিল, মিশন ক্রিটিক্যাল ছিল, কন্টিনিউটির এত প্রয়োজন ছিল। ইন্টারনেট বন্ধে সে ক্ষত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে জানান বেসিসের সাবেক সভাপতি। আপনারা দেখছিলেন ডিজিটাল অন্ধকারের 1 বছর। এই ডিজিটাল অন্ধকারের 15 দিনে যে পরিমাণ অন্ধকার সৃষ্টি হয়েছিল, এই ক্ষত বাংলাদেশের মানুষ আজও পূরণ করতে পারেনি। এই ক্ষত আর যেন ফিরে না আসে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় গত 24 ঘন্টায় আরও 41 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এদিকে হামাস সব জিম্মির মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় 88% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে গাজার প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিশেষ শিবিরে আটক রাখার চক্রান্ত করছে ইসরায়েল। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় থেমে নেই ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। একের পর এক প্রাণঘাতী হামলায় 24 ঘন্টায় নিহত হয়েছে কমপক্ষে 41 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 21 মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার হামলায় প্রাণহানির সংখ্যা প্রায় 58,700। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 1,25,000 টন বিস্ফোরক ফেলেছে নেতানিয়াহুর সেনারা। ফলে উপত্যকাটির 88%ই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $62 বিলিয়ন বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এদিকে গাজার দক্ষিণে মিশর সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক একটি বিশেষ শিবিরে আটকে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল গণউচ্ছেদ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি হবে না, বরং যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হবে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। ইসরায়েলের বিরুদ্ধে অনমনীয়তার অভিযোগ তুলে তিনি বলেন, এবার যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে ভবিষ্যতে হামাস আর কোনো অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি মেনে নেবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ, নেতাকর্মীদের ঢল। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দাবি। নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি সংগঠিত হওয়ার শঙ্কা বিএনপির। ভোট নিয়ে অনিশ্চয়তা নেই বললেন প্রেস সচিব। সুরক্ষা ও উন্নয়ন সহায়তার জন্যই ঢাকায় মানবাধিকার মিশন, বলছে অন্তর্বর্তী সরকার। দেশে ইমেজ সংকটের আশঙ্কা বিশ্লেষকদের। এবং গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 283। সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে উত্তোলন করে ময়নাতদন্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।